আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি নাবিলা হাসান। শনিবার বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে 2 দিনের সফরে ঢাকায় আসবে দলটি। ভারত সফর শেষে এ দলে যোগ দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া এ দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এর বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। এদিকে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বিষয়ে তদন্ত শুরু করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। আগামীকাল শনিবার থেকে তারা কাজ শুরু করবে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটি কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার। জাতিসংঘ দলের টেকনিক্যাল, ফরেন্সিক ও আইনি সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ থাকবে। বাংলাদেশে যেহেতু এই ঘটনা প্রথম, তাই সতর্কতার সঙ্গে কাজ করবেন তারা। ছাত্র জনতার আন্দোলনে 8 শতাধিক ব্যক্তি নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। আইন শৃঙ্খলা ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনী হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুও গুলিতে মারা গেছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের বাধা চিহ্নিত করে নিরপেক্ষ নির্বাচনের স্থায়ী ব্যবস্থা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। বিতর্কের সীমা ছাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা নিশ্চিতে প্রধান উপদেষ্টার কমিশন গঠনের প্রস্তাব আশার আলো দেখাচ্ছে তাদের। কমিশনের দায়িত্বপ্রাপ্তদের ওপর ভরসা রয়েছে বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচন হয় 2008 সালে। আওয়ামী লীগ সরকার গঠনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অভিপ্রায় নিয়ে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা। সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মাঠে আন্দোলন করলেও শেষ অবধি হালে পানি পায়নি বিএনপি। দাবি আদায় না হওয়ায় 2014 সালের নির্বাচনেই অংশ নেয়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। বন্ধ হয় অংশগ্রহণমূলক নির্বাচনের পথ। আর সেই থেকেই বিতর্কের শুরু। 2018 কিংবা 24-এ একতরফা নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয় পুরো নির্বাচনী ব্যবস্থা। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সংস্কারের জন্য নির্বাচন কমিশন সহ 6টি কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরেন। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাধা চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ বের করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আউটগোয়িং সরকারি ক্ষমতায় থাকে নির্বাচনের সময়, অর্থাৎ তাদেরকে ক্ষমতাহীন করে ফেলা হয় এবং তখন ইলেকশন কমিশন ডিফ্যাক্টো সরকারের ভূমিকা অবতীর্ণ হয় এবং তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। নির্বাচনের যে প্রশাসন যন্ত্র, তাদের উপরে নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার একটা মেকানিজম আইন এবং প্রাতিষ্ঠানিক যেভাবে বলেন এখন এটা প্রতিষ্ঠা করতে হবে। কমিশনের দায়িত্ব যাদের কাঁধে দেয়া হয়েছে তাদের উপর আস্থা রাখা যায় বলে মনে করেন নির্বাচনী বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম। কমিশন তৈরি করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করাটাই শেষ কাজ না। মূল কাজটা হচ্ছে যে কমিশনের যে পরামর্শগুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আমরা বর্তমান সরকারকে দেখছি যে তার আগ্রহ আছে। যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আপনি একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আশা করা যেতে পারে। নাগরিক সমাজ, রাজনৈতিক দল, নাগরিকরা এদের সকলের সহযোগিতা যদি থাকে একটা নিরপেক্ষ নির্বাচন করা কঠিন কাজ না। নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল আলিম মনে করেন নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচনের সাথে জড়িত দেশের গণতন্ত্র। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। পক্ষান্তরে দলীয় সরকার অধীনে নির্বাচনগুলো সেগুলো সবগুলো নিয়েই বিতর্ক আছে এবং কোনোটা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আপনি যদি একটা ভালো নির্বাচন করতে যান তাহলে নির্বাচন কমিশন একা পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, আপনি তাদেরকে যদি নিউট্রাল করতে না পারেন তাহলে কোনোদিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কোনো সরকারই যেন নির্বাচনকে আর প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই দুই বিশেষজ্ঞ। কোন পদক্ষেপগুলো নিতে পারে? মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত লিটন আকনকে 2 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে র্যাব 3 ও 4-এর নেতৃত্বের একটি দল রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানান। এদিকে ঝিনাইদহ সদরের এলাকায় হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আরাবপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে র্যাব। এখনো হাসপাতালে কাতরাচ্ছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতরা। অনেকে হারিয়েছেন চোখ, অনেকে পা, কেউ আবার শরীরে বুলেট নিয়ে আছেন তীব্র যন্ত্রণায়, কারো আবার উন্নত চিকিৎসায় বিদেশে যেতে পড়েছেন প্রতিবন্ধকতায়। রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকা আহতদের বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এভাবেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঙ্গে যোগ দেয় আওয়ামী সরকারের সমর্থক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বিচারে চালানো গুলিতে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মোহাম্মদ রিয়েল। পেটে গুলিবিদ্ধ রিয়েলের উন্নত চিকিৎসায় থাইল্যান্ডের ভিসা হলেও আর্থিক জটিলতায় থমকে আছে চিকিৎসার বাকি পথ। কইছে বিদেশ লয়ে যাইব, বলছে 2-3 দিন, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। ক্ষমতায় যে আছে সেই তার চিন্তা করে। যারা আমার মতো তারা কি করব, তারা আমার মতোই অচল থাকবো। রিয়েলের মতো হাসপাতালে আছেন আরও অনেকে যাদের অঙ্গহানি হয়েছে। সেদিনের ভয়াবহ চিত্রের কথা তুলে ধরে উন্নত চিকিৎসার আকুতি জানান তারা। তো পায়ের চিকিৎসাটা যেন আমাকে সঠিকভাবে দেয়, আমি যেন আবার আগের মতো চলাফেরা করতে পারি। 2জন পুলিশ পিছন থেকে গুলি চালাইছে, আবার যখন পড়ে গেছি আবার উঠছি পড়ার থেকে, তখন গুলি করছে আর আবার পড়ে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ জুড়ে ছররা গুলিতে চোখ নষ্ট হয়েছে 401 জনের। এর মধ্যে 19 জনই 2 চোখেরই দৃষ্টি হারিয়েছেন। 1 চোখ নষ্ট হয়েছে 382 জনের। এখনো চোখ হারানোর আতঙ্কে অনেকে। 1 চোখে লাগছে আর ওই চোখে একটু ঝাপসা, ওই চোখে মানে কমে গেছে আর কি। আমার মতন অনেক ভাইয়েরই চোখ নাই, কেউ জাগাত মারা গেছে। যে ডান চোখ হারিয়েছে। আমার মাথায় এখনো 12টা গুলি আছে, দাঁতে আছে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু নাসের বলছেন, চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি। ওদের চিকিৎসা, তারপরে ওষুধ, যত কিছু আছে আমরা বিনামূল্যে এখানে দিয়ে যাচ্ছি। আশিকুল আলম, RTV, ঢাকা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারের দোষরা উস্কানি দিয়ে বিভিন্ন খাতকে অস্থির করে তুলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গুম খুনের বিচার করতে হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে জিয়া প্রজন্ম দলের এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে, কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন শ্রমিক সন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যাদের হাতে অস্ত্র আছে, যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথ বাহিনী নেমেছে, সেই অস্ত্রের ঝনঝনা দিয়ে এখনো তারা চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গুম খুন হত্যার রাজনীতি করেছে বলেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পালালেন এই জন্য, আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত,
আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলীকে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুমদাতা। শেখ হাসিনার হত্যার রাজনীতির সহযোগী পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লব মেহেদীদের দ্রুত গ্রেপ্তার চান তিনি। যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। শেখ হাসিনা সরকার দেশের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে শান্তি ও স্বস্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মেগা প্রকল্পের যুগে মেগা লুটপাটের কারণেই সড়কে শৃঙ্খলা আসেনি বলেও দাবি তার। যাত্রী অধিকার দিবসে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। যাত্রী অধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উঠে আসে সড়কে নানা নৈরাজ্য ও বিশৃঙ্খলার কথা। এখনো আগের নিয়ম মেনে কিছু ক্ষেত্রে আগের তুলনায় সড়ক পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে জানানো হয়। সড়কে প্রতি মুহূর্তে হত্যার আয়োজন চলছে জানিয়ে বক্তারা বলেন, বাসের ফিটনেসের পাশাপাশি সড়ক আইনের পরিবর্তন ও জনসচেতনতা এখন প্রয়োজন। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে। যদি সিঙ্গাপুর পারে 1 থেকে 0% আনতে, তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন হলেও পরিবহন মালিকদের পক্ষে নতুন আইন করায় যাত্রীদের কল্যাণ হয়নি। তাই দ্রুত এই আইন পরিবর্তনের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে সড়কে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকলেও সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এ খাতেই। মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরের দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। লুটপাটে ব্যস্ত ছিল তৎকালীন সরকার। নতুন সরকার আসলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, তাই সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি বলেও দাবি বক্তাদের। শাকিলা করিম, RTV, ঢাকা। টানা বৃষ্টিতে কক্সবাজার সদর ও উখিয়া আলাদা পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতে জেলায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে শহরের হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আজিন। ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে পর্যটন শহর কক্সবাজারে। শহরের কলাতলি ডলফিন মোড় থেকে শুরু করে সুগন্ধা, লাবণী, বাজারঘাটা, বৌদ্ধ মন্দির সড়ক, বার্মিজ মার্কেট সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে মোটেল জোনের বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস, কটেজ, রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানেও। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে পর্যটক সহ স্থানীয়রা। এই মুহূর্তে পুরো কক্সবাজার শহর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে প্রতিটা অলিগলি, রাস্তাঘাট সহ প্রত্যেকটা এখন ডুবা। বিশেষ করে সুগন্ধা থেকে ধরে জাম্বুর মোড় পর্যন্ত এই জায়গাগুলো নিচু হওয়াতে এখানটায় বেশি পানি ডুবে আছে। এছাড়া শহরের নিম্ন অঞ্চল সমিতিপাড়া, নাজিরাট্টে, কুতুবদিয়া পাড়ায় বন্যা দেখা দিয়েছে। রামু ও উখিয়ায় অন্তত 40টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। এদিকে অতিবৃষ্টির কারণে কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল ও উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। আমরা একজনকেও বাঁচাতে পারিনি। মা এবং 2 কন্যা সন্তান সহ জায়গার মধ্যে মারা যায়। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2জন একদম স্পট ডেড হয়েছে। মানে রাত 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
কক্সবাজারে গত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জুবায়ের রাজিন, RTV। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জনজীবন। দিনরাত অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি, শিক্ষা সহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। এদিকে পাবনায় অত্যাধিক লোডশেডিংয়ের কারণে ব্যবসা ও শিল্প কারখানায় উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজ ও পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। এর সঙ্গে যোগ হয়েছে ভ্যাপসা গরম, দুয়ে মিলে অতিষ্ঠ স্থানীয়রা। কৃষি ও কাঁচা পণ্য সহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় পড়েছে বিরূপ প্রভাব। খুব ভালো না, লাজুক অবস্থা। 1 ঘন্টা থাকলে 1.5 ঘন্টা থাকে না। আমাদের ফ্রিজের সব মাল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দোকানদারি করতে পারতেছি না। এই বাচ্চাকে নিয়ে বের হয়েছি রাস্তায়, খুব বাচ্চা কষ্ট পাচ্ছে ভাই, বাড়িতে থাকতে পারতেছে না। কাজকর্ম তো একদম হচ্ছে না, অনেক কাজ লেন্দি হয়ে পড়ে আছে, মাল ডেলিভারি দিতে পারতেছে না, লেবার বিল দিতে পারতেছে না কারেন্টের জন্য। পড়াশোনা, খাওয়া দাওয়া, মানুষের ঝামেলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ক্লাস পড়া হচ্ছে, কমপ্লিট করতে পারতেছি না। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। বড়পুকুরিয়া এখানে যে 3টা জেনারেশন 3টাই বসে গেছে, এটা চালু হইলে আমরা একটু ভালো পাবো। এদিকে পাবনায় প্রতিদিন 120 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র 81 মেগাওয়াট। বিদ্যুতের ব্যাপক ঘাটতি থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। লাগামহীন লোডশেডিংয়ে জেলায় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। 8 থেকে 9 ঘন্টা কারেন্ট পাই, আর বাদ বাকি সময় খাওয়ার পর লেখাপড়া, চলাফেরা আমাদের গ্রামের মানুষের সবচাইতে বেশি কষ্ট হয়েছে। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, চরম ভোগান্তিতে আছে মানুষ। আমরা তো কোনো কাজ করতে পারতেছি না, কারেন্টের জন্য আমরা চরম বিপদে আছি। এই সমস্যা থেকে উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভুক্তভোগীরা। এই কারেন্টটা নিয়ে আপনারা একটু দেখেন, আমরা খুব কষ্টে আছি। বিদ্যুতের ব্যাপারে জোর প্রচেষ্টা চালান, যাতে করে জনগণ এবং ব্যবসায়িকরা হয়রানি না হয়, দোকান যেন ভালোভাবে চলে। অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এদিকে 3 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে 125 মেগাওয়াট ক্ষমতার 1 নম্বর ইউনিটটি 800 থেকে 900 মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানান, 125 মেগাওয়াট ক্ষমতার 1 নম্বর ইউনিট চালুর পর সেখান থেকে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আদানি গোষ্ঠীর সঙ্গে বসে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করা উচিত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। বাংলাদেশ ও আদানির সঙ্গে যে চুক্তি, সেটি বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কিত এবং তাই একটি উপযুক্ত পর্যায়ের বিষয়টি সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জয়সওয়াল। আদানি পাওয়ার লিমিটেডের চুক্তি অনুসারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 25 বছর 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাংলাদেশ আদানির গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই কিনবে বলেও উল্লেখ করা হয়েছিল। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাসে সেপ্টেম্বরে। এ মাসের প্রথম 7 দিনে রেমিটেন্স এসেছে 58 কোটি 45 লাখ ডলার বা 7014 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, 2020 সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ 260 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-2021 অর্থ বছরে, যার পরিমাণ 2478 কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট 254 কোটি ডলার বা 9718 কোটি টাকা প্রবাসী আয়। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে। 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। 150 থেকে 200 টাকা বেড়ে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। তবে দাম কমেছে আলু, পেঁয়াজ ও সবজির। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর হুহু করে কমে নিত্যপণ্যের দাম। বাজার তদারকিতে তৎপর ছিল শিক্ষার্থীরাও। বন্ধ ছিল চাঁদাবাজি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে 1.17%। তবে এক মাসের ব্যবধানে ফের বেড়েছে কিছু পণ্যের দাম।
গেল মাসে 10 থেকে 15 টাকা কমে 145 টাকায় নেমেছিল প্রতি ডজন ডিম। তবে কয়েকদিনে ফের বেড়েছে 10 টাকা। ভারত থেকে প্রায় 2.5 লাখ পিস ডিম আমদানির পরও বাজারে নেই কোনো প্রভাব। লাল ডিম গত সপ্তাহে ছিল 150 টাকা, সাদা ডিম ছিল 145 টাকা, 48 টাকা। আর এই সপ্তাহে হয়েছে 155 টাকা লাল ডিম, সাদা ডিম হয়েছে 150 টাকা। ভারতে গাড়ি ভর্তি যে মাল আসতো এখন অত মাল আসে না, মালের সংখ্যা কম। বেশ চড়া মাছের দাম। নতুন করে 150 থেকে 200 টাকা বেড়েছে ইলিশে। কেজি 150 গ্রামেরটা 1800 টাকা কেজি থেকে 1750 থেকে 1800 টাকা। দেশি ভাই মাছ 1200 টাকা করে, রুই মাছ আছে 400 রেডি 500 টাকা কেজি। এদিকে 5 থেকে 10 টাকা কমেছে আলু ও পেঁয়াজের দর। ইন্ডিয়ান আসছে, পাকিস্তান আসছে, আর আরো কোন রাতে পেঁয়াজ আসছে। তো পেঁয়াজ পাবনাটা চলছে 110 আর ফরিদপুরে 105। নতুন করে বাড়ার পর দাম কমতির দিকে সবজির। করলার কেজি আছে 50 টাকা, 40 টাকা কেজি, উস্তা 50-40 টাকা। সিমা ছিল গত সপ্তাহে আপনার 200 টাকা কেজি, সপ্তাহে 150 টাকা 140 টাকা বিক্রি করা যেতেছে। পেঁপের কেজি আছে 20 টাকা, চিচিং আছে 40 টাকা, পটল আছে 30 টাকা। বেশ খানিকটা কমেছে জিরা ও এলাচের দামও। জিরা তো মাঝখান দিয়ে প্রায় আপনার 750 টাকা, 760, 70, 80 টাকা হয়ে গেছে। এখন আর আস্তে আস্তে আল্লাহ দিলে দাম কিছু কমছে, এখন 655, 60 টাকা। আর এলাচের যেটা আপনার বড়টা ছিল প্রায় 4200, তারপর 4000, এখন সেটা 3700-3600 টাকার মধ্যে আসছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1100। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশকে যারা ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা হবে। বিকেলে রাজধানী মোহাম্মদপুরের নূরজাহান রোডে বেঙ্গলি মিডিয়ায় হাই স্কুলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে নিহত 22 জন, আহত 227 জন ও নিখোঁজ 2 জনের তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নিহতদের স্বজন ও আহতরা তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা দেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আরো বিভিন্ন সংগঠন কাজ করছে, সরকারের উচিত সকল তথ্যগুলোকে যথাযথভাবে যাচাই বাছাই করে আমাদের প্রত্যেক শহীদের তালিকা প্রণয়ন করা। যারা বাংলাদেশকে আবার ওই ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় কিংবা তারই পুনরাবৃত্তি চায়, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। নতুন যদি বাংলাদেশ চান, তার নতুন রাজনৈতিক শক্তি দরকার, এবং সেই রাজনৈতিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের যাত্রা হবে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হিসেবে পতিত স্বৈরাচারের দোসররা পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি AAM ফয়েজ হোসেন। পোশাক শিল্পে চলমান অস্থিরতা, ধ্বংসাত্মক কার্যক্রম ও ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। গত এক দশকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 142 জনের, আহত হন কয়েকশো শ্রমিক। দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO শিপইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ড করার শর্ত দেয়, কিন্তু দুঃখের বিষয় পরিবেশ বান্ধব গ্রিন ইয়ার্ড তকমা পাওয়া SN কর্পোরেশনই গত 15 বছরে প্রাণ গেছে 12 শ্রমিকের। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকে এসব দুর্ঘটনার কারণ বলছে শ্রমিকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দিন দিন বেড়েই চলেছে জাহাজ ভাঙা শ্রমিকদের মৃত্যুর হার। গত এক দশকে এর সংখ্যা দাঁড়িয়েছে 142 জনে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরও থামছে না মৃত্যুর মিছিল। বিশেষজ্ঞরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য বহুপক্ষীয় গাফিলতিকে দায়ী করলেও তা মানতে নারাজ মালিকপক্ষ। দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO শিপইয়ার্ডগুলোকে পরিবেশ বান্ধব করার নির্দেশনা দিলেও গ্রিন ইয়ার্ড তকমা পাওয়া SN কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডেই গত 15 বছরে 13টি দুর্ঘটনায় প্রাণ গেছে 12 শ্রমিকের। সবশেষ গত 7 নভেম্বর শিপইয়ার্ডটিতে অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে 12 জন আহত ও 2 জন নিহত হন।
দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তথ্য সংগ্রহে কাউকে ইয়ার্ডের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবারই দুর্ঘটনার পর নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও এর প্রতিবেদন প্রকাশ পায় না কখনোই। আসলে সেফটি বলতে কিছু নেই, যদি আজকে সেফটি কর্পোরেশনের মতো এরকম দুর্ঘটনা ঘটতো না। দেখা যায় চিকিৎসার অভাবে অনেকজন পঙ্গু হয়ে যায়, চিকিৎসার অভাবে মেডিকেল যেহেতু দূরে, এখান থেকে নিতে নিতে অনেকজন মারাও যায়। দুর্ঘটনা হলেও তারা পাশে থাকে না। দুর্ঘটনা যদি হয় তো দোষ আমাদেরই হয়। প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে প্রতিদিনই কোনো না কোনো শিপইয়ার্ডে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নিয়োগপত্র না দেওয়া সহ সুযোগ সুবিধা না পাওয়ারও অভিযোগ আছে শ্রমিকদের। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলিতে যথাযথ নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। আজ ওখানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত নাই। যদি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুর্ঘটনা লাঘবে ট্রেড ইউনিয়নের ভূমিকা থাকতো। অস্থায়ী ভিত্তিতে ঠিকাদারদের অধীনে কাজ করা শ্রমিকরা তাই দুর্ঘটনার শিকার হলে এর কোনো দায়ী নিচ্ছে না মালিকপক্ষ। আসলে দুর্ঘটনা আনসারিং এটা হয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না। তো আমরা এখন খুব অ্যালার্ট হয়ে যাচ্ছি এখন, আর এখানে অত্যাধিক হয়ে যাচ্ছে আগামী 26শে জুন 2025-এর পর পর্যন্ত, কারণ নর্মালি আর থাকতে পারবো, সব দিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিক বান্ধব শিপইয়ার্ড গড়ে তুলতে সরকারের নজরদারি ও সহায়তা চান ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV। স্ট্রোকের মৃত্যুকে হত্যা মামলা সাজিয়ে নিরপরাধ লোকজনকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে পাবনার সাথিয়ার CNB চতুরহাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটে শত শত মানুষের সামনে হঠাৎ অচেতন হয়ে মারা গেলেও জমি জমা বিরোধ ও স্থানীয় দুই গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যা মামলা সাজানো হয়। পাবনার প্রতিনিধি তাইজুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন এআর বাদল। গ্রামের রাজনীতিতে প্রতিপক্ষকে ফাঁসানোর রেওয়াজ পুরনো। 5 আগস্টের পরেও সে ধারা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানায়, সাঁথিয়ার নাকডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও গ্রামে একজন মারা গেলে হারুন হাফিজ চেয়ারম্যানকে ফাঁসাতে সে সহ তার সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে হয়রানি করতে থাকে। এদিকে CNB চতুরহাটে গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হঠাৎ অচেতন হয়ে মারা গেলেও একই কায়দায় হারুন সহ তার লোকজনদের আসামি করে সাজানো মিথ্যা মামলা দেয় প্রতিপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটে দেখা হওয়ার পর মামা আব্দুর রাজ্জাক ভাগ্নে শহীদুলকে হাট থেকে বেরিয়ে যেতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আব্দুর রাজ্জাকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান চিকিৎসক। চোখ দিয়ে যেটা দেখা যাচ্ছে আপাতত কোনো দাগের কোনো স্পর্শ পাচ্ছি না আমরা। কিন্তু এই ঘটনায় 22 জনের নাম সহ বহু মানুষকে মিথ্যা তথ্য দিয়ে হত্যা মামলা সাজানো হয়। সেটা ফোন দিছে আমার আব্বার সাথে একজন ব্যবসা করতে ফোন দিয়েছে, আমার আব্বা হাসপাতালে নিয়ে গেছে। তখন আমি ফোন দিয়েছি পাবনা থেকে, দেওয়ার পরে ফোন দিয়ে তোমার আব্বার পাইছে। হাফিজ চেয়ারম্যান তার পক্ষে আর কি আমার বাব্বাই ছিল, সেটাই মানে আমার বাব্বার কাল হয়ে দাঁড়ালো। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, হাট ভরা মানুষের মধ্যেই আব্দুর রাজ্জাক অচেতন হয়ে পড়েন। হামলার কোনো ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষকে ফাঁসাতেই এ মামলা করা হয়েছে। হাটে প্রচন্ড গরম ছিল, গরমের কারণে সহ্য করতে পারি স্ট্রোক করে। হাসপাতালে যাওয়ার পরে আমরা শুনি যে লোকটা মারা গেছে। এরকম বিশৃঙ্খলা কিংবা মারামারি এরকম কোনো কিছু আমাদের কানে আসে নাই, শুধু এইটুকু আমরা শুনতে পারছি যে একজন স্ট্রোক করছে। হাটের মধ্যে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। ওনা স্ট্রোক করে যে মারা গেছে এইটাই শুনছি। ঘটনার সময় ঢাকায় কর্মরত থাকা অবস্থাতেও একজনকে এ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। মামলার সাক্ষী রতন শেখ জানান, তারা ঘটনাস্থলেই ছিলেন না, তারপরেও তাদের সাক্ষী করা হয়েছে। আপনার সামনে ঘটনা ঘটছে নাকি? না, আমার উপস্থিত হলে হসপিটালে আমি গেছি, এতটুকু। নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে মিথ্যা মামলা দায়েরের মাস্টারমাইন্ড হিসেবে অভিযোগের মূলে থাকা হাফিজ চেয়ারম্যান নিজেই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। এই মামলাটা হোক, যদি একে নিতান্তই মারধর করে। মিথ্যা হত্যা মামলার শিকার ভুক্তভোগী পরিবারগুলো মূল হোতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 2-7 ফাঁকে থেকে 2-3 কথা হয়েছে, কথা হওয়ার পর আমি বের হওয়া চলে আইছি, তার মধ্যে সে চলে গেছে। পুলিশ জানায়, অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল সত্য নিশ্চিত হওয়া যাবে। এআর বাদল, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
জাতিগত সহিংসতা ও বিক্ষোভের জেরে ভারতের মণিপুরে এখনও কাটেনি আতঙ্ক। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 3 দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও এখনও বন্ধ রয়েছে মোবাইল ডেটা। জারি রয়েছে কারফিউ। সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটি ধারাবাহিকতায় গেল সপ্তাহে 2 সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। নতুন এই সংঘাতে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। এবারই প্রথম জাতিগত সহিংসতায় ড্রোন ও রকেট হামলায় কেঁপে উঠেছে ভারত। সহিংসতা থামানোর দাবি নিয়ে পথে নামে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভও রূপ নেয় সহিংসতায়। রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। শুক্রবার রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি বিষয়টি নিশ্চিত করে। এফএসবির দাবি, লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দফতর পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও উস্কে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়। এরই মধ্যে লন্ডনের অবন্ধুসুলভ এসব পদক্ষেপের কারণে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্রিটিশ দূতাবাসের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,100 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 95,000। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন লেবানিজ নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলে ইরানের হামলায় আশঙ্কায় নেতানিয়াহু বাহিনীর সমর্থনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিমান বাহিনী রণতরী দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন এ পদক্ষেপ ইসরায়েলের জন্য একটি কড়া বার্তা। খেলার সংবাদ, ক্রিকেট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সব দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতের মাটিতে কাজে লাগাতে পারলে সেই চ্যালেঞ্জ উতরে ফেলা সম্ভব বলে মনে করেন প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাওয়া জাকির আলী অনেক। শুক্রবার বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের হারের সংস্কৃতি বদলানোর একটি আভাস। ভারত ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই বছর নতুন আরেকটি ইতিহাসের জন্ম দেবে বাংলাদেশ। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপও তো অনেক ভালো। তো দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। পাকিস্তানের মাটিতেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, এমনটি ঘোষণা দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। যদিও ভারতের আপত্তির কারণে এই টুর্নামেন্টটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি20 বিশ্বকাপ। এর আগে দুবাইয়ে আইসিসির এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী জানান, আসরে অংশ নেওয়া সবগুলো দল জানিয়েছে তারা পাকিস্তানে যেতে আগ্রহী। এই ব্যাপারে সবগুলো দলই আইসিসিকে আশ্বস্ত করেছে। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আসরের প্রত্যাশায় আছে আইসিসি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ অংশ নিচ্ছে মোট 8টি দল। তবে এবারের আসরে খেলা হচ্ছে না শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কা নারী এই দলের বিপক্ষে টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ নারী এই দল। কলম্বোর পিসারা ওভালে লঙ্কান নারীদের 104 রানের বড় ব্যবধানে হারায় বাংলার মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে সাথী রানীর অর্ধশতকে নির্ধারিত ওভারে 6 উইকেটে 164 রান করে টাইগ্রেসরা। জবাবে খেলতে নেমে মাত্র 60 রানে গুটিয়ে যান লঙ্কান নারীরা। 4 রান দিয়ে রাবেয়া খান শিকার করেন সর্বোচ্চ 4 উইকেট। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।